এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বেরিয়ে আসলো হাদি স্ত্রীর আসল রূপ। হাদি স্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফেঁসে গেল ইউনূস সরকার। প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা মুখে মাস্ক, মাথায় হেলমেট পরা রয়ের ১০৩ জন সদস্যের গোপন টিম। কে নিয়ন্ত্রণ করছে এই টিমকে? হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পর এখন তাদের টার্গেট জাবের এবং হাদি স্ত্রী। অনুসন্ধানে বের হয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। আরও জানাবো, নির্বাচনের আগেই টার্গেট করা হতে পারে তারেক রহমানকে। পোড়া হবে ব্যালট ও ভোট কেন্দ্র। গোয়েন্দা প্রতিবেদনে ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। অনেকেই ভেবেছিল পর্দার আড়ালে থাকা হাদি স্ত্রী হয়তো বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই বোঝেন না, সাদাসিধে নিরীহ এক নারী যাকে একটু চাপ দিলেই ভেঙে পড়বে। কিন্তু বাস্তবতা সেই সব ধারণাকে এক নিমিষেই গুড়িয়ে দিয়েছে। আজ সেই পর্দানসী নারী বাঘিনীর রূপে দাঁড়িয়ে আছেন। প্রশাসনের বাঘা বাঘা কর্তাদের ঘুম কেড়ে নিয়েছেন। তার দৃঢ়তায় কেঁপে উঠছে ক্ষমতার মসনদ। স্বামী হারানোর শোককে তিনি কান্নায় নয়, রাগে আর প্রতিজ্ঞায় রূপ দিয়েছেন। যখন তিনি হুঙ্কার দেন, তখন ঘরের শত্রু হোক কিংবা বাইরের, সবার গদিই নড়ে ওঠে। হাদির স্ত্রী প্রমাণ করে দিয়েছেন, পর্দা কখনোই দুর্বলতার প্রতীক নয়। পর্দা হতে পারে বারুদ, যা জ্বলে উঠলে কাউকেই ছাড় দেয় না। আজ রাবেয়া ইসলাম শম্পা এক হাতে ১০ মাসের দুধের শিশুকে আঙলে রাখছেন, আর অন্য হাতে নাড়িয়ে দিচ্ছেন পুরো প্রশাসনিক কাঠামো। যমুনার সামনে যা ঘটেছে তা স্বাধীন দেশের ইতিহাসে এক চরম লজ্জার অধ্যায় হয়ে থাকবে। সেদিন যমুনা ছিল যেন যুদ্ধক্ষেত্র। সময় বিকেল ৪টে। স্থান তেজগাঁওয়ের মেট্রো রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেখানে বর্তমানে প্রধান উপদেষ্টা অবস্থান করছেন। সেখানেই শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে এবং জাতিসংঘে চিঠি পাঠানোর আহ্বান জানিয়ে অবস্থান নেন তার স্ত্রী। এরপর যা ঘটেছে তা শুনলে যে কোনো বিবেকবান মানুষের গা শিউরে উঠবে। বিকেল ৪টে থেকে রাত ১২টা, টানা ৮ ঘণ্টা তিনি বসেছিলেন সেখানে। এই দীর্ঘ সময়ে তাকে এক ফোঁটা পানিও পান করতে দেওয়া হয়নি। বাইরে থাকা সহযোদ্ধারা পানির বোতল নিয়ে ঢোকার চেষ্টা করলেও যমুনার গেটে দাঁড়িয়ে থাকা পাথর হেদায় প্রহরীরা সেগুলো ভেতরে যেতে দেয়নি। একজন তৃষ্ণার্ত নারীর সামনে পানির বোতল আটকে রাখা, এটা কি কোনো সভ্য রাষ্ট্রের আচরণ হতে পারে? প্রচণ্ড গরমে তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, তবুও তিনি এক চুলও নড়েননি। প্রশাসনের ধারণা ছিল পানির কষ্ট দিলেই হয়তো নারীটি হাল ছেড়ে দেবে। তারা জানত না এই নারী সাধারণ কেউ নন, তিনি শহীদ ওসমান হাদির সহধর্মিনী। নিষ্ঠুরতার চূড়ান্ত রূপ দেখা গেল তার দুধের শিশুকে ঘিরে। মায়ের সঙ্গে থাকা ১০ মাসের শিশু ফিরনাসকে জোর করে মায়ের কাছ থেকে আলাদা করে রাখা হয়। শিশুটিকে অফিসার্স ক্লাবের গেটে টানা ২ ঘণ্টা আটকে রাখা হয়েছিল। বাইরে শিশু কান্নায় ভেঙে পড়ছে, ভিতরে মা সন্তানের জন্য ছটপট করছেন। তবুও প্রশাসনের মন গলেনি। কতটা অমানবিক হলে একজন মায়ের কাছ থেকে তার দুধের শিশুকে কেড়ে নেওয়া যায়? এটা কি শুধুই নিরাপত্তা, নাকি একজন নারীকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য সাজানো এক নির্মম সাইকোলজিক্যাল গেম? তারা ভেবেছিল সন্তান আর পানি আটকালে নারী দুর্বল হবে, কিন্তু ঘটল ঠিক উল্টোটা। এই ঘটনার পর রাবেয়া ইসলাম শম্পা আর কোনো সাধারণ নারী রইলেন না, তিনি হয়ে উঠলেন এক বাঘিনী। এরপর তিনি যে বিস্ফোরক বক্তব্য দেন তা আজ সারা দেশের মানুষের মুখে মুখে। প্রশাসনকে তিনি সোজা সাপটা আলটিমেটাম দিয়ে বলেন, জান দেব কিন্তু জুলাই দেব না। একটি বাক্যেই স্পষ্ট করে দিলেন, প্রয়োজনে জীবন দেবেন, কিন্তু জুলাই বিপ্লবের চেতনা কিংবা স্বৈরাচারী ব্যবস্থাকে আর ফিরতে দেবেন না। তিনি ঘোষণা দেন, ১০ ফেব্রুয়ারির মধ্যে যদি জাতিসংঘে চিঠি না যায় তাহলে তিনি আর কাউকে ছাড় দেবেন না। ১০ তারিখ পেরোলেই এমন কর্মসূচি আসবে যা সামলানোর ক্ষমতা প্রশাসনের থাকবে না। যারা এখনও তাকে দুর্বল ভাবছেন তাদের তার অতীত জানা দরকার। ২৪শে জানুয়ারি দেশবাসী দেখেছিল আরেক লজ্জাজনক অধ্যায়। হাদির মেজ ভাই ওমর বিন হাদি ফেসবুকে লেখেন, হাদির স্ত্রীকে যে কেউ নিয়ে যাক, শুধু সন্তানটিকে যেন তাকে দেওয়া হয়, যাতে সেই শিশুকে দেখিয়ে তিনি ইউকেতে সেটেল হতে পারেন। নিজের ভাইয়ের স্ত্রী সম্পর্কে এমন মন্তব্য ভাবা যায়? কিন্তু সেখানেও শম্পা এক চুল নত হননি। তিনি গর্জে উঠেছিলেন, ওসমান হাদির স্ত্রী কোনো প্রোডাক্ট নন। তিনি শুধু কথা বলেননি, সরকারের দেওয়া ১ কোটি টাকার ফ্ল্যাটও ফিরিয়ে দিয়েছেন। কারণ তিনি সুবিধা চান না, তিনি চান বিচার। যে নারী কোটি টাকার লোভ পায়ে ঠেলে দিতে পারেন, ঘরের শত্রুকে প্রকাশ্যে মোকাবিলা করতে পারেন, তাকে ভয় দেখিয়ে দমন করা যায়?
এখন প্রশ্ন, এই ঝড় কেন? উত্তর লুকিয়ে আছে 2টি তারিখে, 6 ফেব্রুয়ারি এবং 12 ফেব্রুয়ারি। সামনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। ঠিক সেই সময়েই ইনকলাব মঞ্চ রাজপথে নেমেছে শহীদ হাদির বিচারের দাবিতে। এটাই ক্ষমতার জন্য সবচেয়ে বড় আতঙ্ক। এরই ধারাবাহিকতায় ইন্টারকন্টিনেন্টালের সামনে জাবেরের ওপর হামলা। ভিডিও দেখলেই বোঝা যায় এটা কোনো সাধারণ পুলিশি অ্যাকশন ছিল না। মুখে মাস্ক, মাথায় হেলমেট, বুকে কোনো নেম প্লেট নেই। এরা প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা একটি গোপন বাহিনী। হাদিকে সরানোর পর এখন তাদের টার্গেট জাবের আর হাদি স্ত্রী, কারণ এই দুজনই এখন রাজপথে তাদের সবচেয়ে বড় বাধা। কিন্তু ইতিহাস বলে, যেখানে অন্যায় বাড়ে সেখানেই প্রতিরোধ আরও ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। আর রাবেয়া ইসলাম শম্পা এখন আর শুধু একজন শহীদের স্ত্রী নন, তিনি প্রতিরোধের নাম, তিনি এক জ্বলন্ত প্রতীক। ইসলামী আন্দোলন করতে পারে, সরকার ফালাতে পারে, কিন্তু দেশ চালানোর মতো মেধা বা ব্রেন তাদের নেই। বিশেষ করে অর্থ মন্ত্রণালয় চালানোর মতো দক্ষ লোক নাকি জামায়াতের নেই। সম্প্রতি বিএনপির মির্জা ফখরুলের জামাই ফাহাম আব্দুস সালাম প্রকাশ্যেই বলেছেন, জামায়াতের অর্থমন্ত্রী হওয়ার মতো একজন যোগ্য লোকও নেই। বিরোধীরা দাবি করে জামায়াত ক্ষমতায় গেলে অর্থনীতি ধসে পড়বে। কিন্তু আজ আমরা এমন একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরব, যা এই 15 বছরের অপপ্রচারকে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দেয়। আজকের পর্বে আমরা এক্সপোজ করব জামায়াতে ইসলামীর ইকোনমিক শ্যাডো ক্যাবিনেট। ছবির নিচে ডান দিকে তাকান, নাম ডক্টর নাসির উদ্দিন আহমেদ, পরিচয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাবেক চেয়ারম্যান। এনবিআর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। যিনি এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, তিনি জানেন কিভাবে রাজস্ব আদায় করতে হয়, কিভাবে অর্থনীতিকে সচল রাখতে হয়। জামায়াত তাকে তাদের পলিসি অ্যাডভাইজার হিসাবে প্যানেলে রেখেছে। বিরোধীরা বলে লোক নেই, অথচ জামায়াত এনবিআর-এর সাবেক চেয়ারম্যানকে নিয়ে অর্থনৈতিক নীতি তৈরি করছে। এটা কি প্রমাণ করে না যে জামায়াত আমলাতন্ত্র ও বিউরোক্রেসি চালানোর জন্য অভিজ্ঞ লোকদেরই বেছে নিচ্ছে? ডক্টর নাসির উদ্দিন যখন অর্থনীতির পরিকল্পনা করবেন, সেটা আবেগী কোনো পরিকল্পনা হবে না, সেটা হবে প্রফেশনাল, বাস্তবসম্মত এবং তথ্যভিত্তিক। শুধু রাজস্ব নয়, শিল্প খাত পরিচালনার জন্য জামায়াত সামনে এনেছে শামুম সারা খানকে। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। একজন অ্যাডিশনাল সেক্রেটারি জানেন মন্ত্রণালয়ের ফাইলের জট কিভাবে খুলতে হয়, কিভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়। এখানেই স্পষ্ট, জামায়াত শুধু রাজনীতিবিদ দিয়ে নয়, টেকনোক্র্যাট ও বিউরোক্র্যাটদের সমন্বয়ে সরকার গঠন করতে চায়। এই একটি ছবি প্রমাণ করে জামায়াত 2026 সালের জন্য পুরোপুরি প্রস্তুত। অর্থ মন্ত্রণালয় চালানোর জন্য তাদের হাতে শুধু রাজনৈতিক নেতা নয়, রয়েছে দেশের সেরা ও সৎ আমলারা। দেশ চালাতে শুধু অভিজ্ঞতা নয়, লাগে আধুনিক জ্ঞান। জামায়াত কি সেকেলে অর্থনীতিতে বিশ্বাসী, নাকি তারা গ্লোবাল ইকোনমির সাথে তাল মিলিয়ে চলতে পারবে? এই স্লাইড সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।